জ্ঞান ফিরিতেই দেখি হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছি। বুঝতে আর বাকি রইল না আমি কোথায় আছি। 3 তলার একটা রুমে হাত পা বাঁধা অবস্থায় বন্দি হয়ে আছি, সাথে মুখটাও বাঁধা আছে। মুখটা খোলা থাকলেও কোনো লাভ নেই। এখান থেকে চেঁচালেও কেউ আমার আওয়াজ শুনতে পাবে না। এই বাড়িতে 1 নয় 2 নয়, পুরো 9 জন কাজের লোক আছে। তারা শুধু দোতলা পর্যন্ত আসতে পারে, 3 তলায় আসার কোনো অনুমতি নেই। সকালে নাস্তার টেবিলে একটু ভুল হয়েছিল, তার শাস্তিস্বরূপ আমার এই পরিস্থিতি। থাপ্পড় মারাতে গালের এক সাইড কেটে রক্ত জমে আছে, সেখানটা খুব জ্বালা করছে। হাত দুটো পিচ করে বাঁধা অবস্থায়। এই অবস্থাতে থাকতে থাকতে আমার পুরো শরীর অবশ হয়ে আসছে। যতক্ষণ পর্যন্ত না উনি অফিস থেকে ফিরছেন ততক্ষণ পর্যন্ত আমাকে এই অবস্থায় থাকতে হবে। উনিটা আর কেউ নয়, আমার স্বামী আকাশ চৌধুরী। আমার নাম রিয়া খন্দকার, বিজনেসম্যান নাসির খন্দকারের একমাত্র মেয়ে। মা সেই ছোটোবেলায় মারা যায় জ্বর হয়ে। বাবাই আমাকে খুব স্নেহে লালন পালন করে। মা না থাকা সত্ত্বেও বাবা 2 হাতে আগলে রেখেছিলেন। এবার আমার অনার্সের এক্সাম কমপ্লিট হয়েছে, আজ রেজাল্ট বেরোবার কথা। আমার অনেক স্বপ্ন, মাস্টার কমপ্লিট করে বাবার বিজনেসের দেখাশোনা করব। বাবা বললেন, মেয়ে বড় হলে বাবার একমাত্র দায়িত্ব হলো তাকে বিয়ে দেওয়া। তুই এখন বড় হয়েছিস, তোকে বিয়ে দিয়ে আমি আমার দায়িত্ব পূরণ করতে চাই। আমি বললাম, আমি যদি রেজাল্ট ভালো করি তাহলে আমি মাস্টার কমপ্লিট করে তোমার পাশে দাঁড়াবো। বাবা হেসে বললেন, আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, বাবার দায়িত্ব নিতে চায়। আগের রেজাল্ট বের হোক, তারপর দেখা যাবে। সকাল থেকে আকাশটা বেশ মেঘলা হয়ে আছে। বাবা বললেন, বৃষ্টি হতে পারে, তুই বরং রহিমকে সাথে করে নিয়ে যা। এই বলে বাবা অফিসে চলে গেলেন। রহিম হলো বাবার গ্রামের বাড়ির এক দূর সম্পর্কের আত্মীয়। আমি দাদু বলে ডাকি, আমাকে আদর করে খুকুমণি বলে ডাকে। বাবার কথা মতো আমি রহিম দাদুর সাথে কলেজে যাওয়ার জন্য রওনা দিলাম। কিছু দূর এসে মোড় ঘুরতেই সামনে থেকে একটা BMW গাড়ি এসে ধাক্কা দিল আমাদের গাড়িকে। তখন খুব জোরে বৃষ্টি হচ্ছিল, সামনের কোনো কিছু ভালো করে দেখা যাচ্ছে না। গাড়ি থেকে রহিম দাদু বেরিয়ে গাড়ির সামনে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে দেখছেন। তারপর সামনের দিকে তাকিয়ে বললেন, বাবা একটু দেখে গাড়ি চালাও, এখন তো বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সামনের গাড়ি থেকে একজন অল্প বয়সী হ্যান্ডসাম সুদর্শন যুবক বের হয়ে রহিম দাদুর কলার ধরে রাশভারী গলায় বলল, আমাকে গাড়ি চালানো শেখাচ্ছিস? আমি ভালো করেই গাড়ি চালাচ্ছি, বরং তুই ঠিকভাবে চালাচ্ছিস না, আবার আমাকে জ্ঞান দিচ্ছিস? চোখে কম দেখলে কে বলেছে গাড়ি চালাতে? আমি দেখে চুপ করে থাকতে পারলাম না। গাড়ি থেকে নেমে এসে বললাম, এই যে মিস্টার, ওনার কলার ছাড়ুন। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না? একে তো দোষ নিজে করেছেন, কোথায় মাপ চাইবেন তা না, উল্টা ওনার কলার ধরে শাসাচ্ছেন। কেমন মানুষ আপনি? আক্কেল জ্ঞান বলতে কিছুই নেই আপনার। দেখলাম আমার কথায় কাজ হলো, লোকটা কলার ছেড়ে দিল। তবে চেহারায় রাগ তীব্রভাবে ফুটে উঠেছে। আমার দিকে অগ্নিদৃষ্টি করে তাকিয়ে আছে। ওর ফর্সা চেহারাটা রাগে লাল হয়ে গেছে। তারপর আমার দিকে তাকিয়ে থেকেই রহিম দাদুর কাছে ক্ষমা চাইল। ওকে দেখে আমার মনে হচ্ছিল আমাকে যেন এখনই কাঁচা খেয়ে ফেলবে। রহিম দাদু আমার দিকে তাকিয়ে বলল, চলো খুকুমণি, তোমার কলেজে দেরি হচ্ছে। আমিও তখন এক প্রকার গাড়িতে বসে হাঁপ ছেড়ে বাঁচলাম। রহিম দাদু গাড়ি ছেড়ে দিল। তখনও লোকটা ওইখানে দাঁড়িয়ে আমাদের গাড়ির দিকে তাকিয়ে আছে। মনে মনে লোকটার কথা ভাবছি, মানুষ এতটা রাশভারী গম্ভীর হতে পারে এই প্রথম দেখলাম। আর আমার দিকে এমন করে কেন তাকিয়েছিল, যেন আমাকে আপাদমস্তক জরিপ করে নিল। আমার কথাগুলো শুনে কোনো উত্তর কেন করল না? চেহারা আমার চোখের উপর ভাসছে। দেখতে খুব হ্যান্ডসাম, সুদর্শন, যে কোনো মেয়ে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে। দেখলে শুধু দেখতেই মন চায়। এসব কি ভাবছি আমি? ধুর, কি আবোল তাবোল ভাবছি আমি, মনে মনে হেসে উঠলাম। এক সময় কলেজে চলে এলাম। কলেজের ভেতর গিয়ে রেজাল্ট দেখে মনে মনে খুব খুশি হলাম, কারণ আমি ভালো রেজাল্ট করেছি। গাড়ির কাছে আসতেই দাদু জিজ্ঞেস করল, কি খুকুমণি, রেজাল্ট কেমন হলো? আমি বললাম, খুব ভালো হয়েছে, তোমাদের দোয়ায়। দাদু বলল, তাহলে মিষ্টি খাওয়াতে হবে আমাকে। আমি বললাম, নিশ্চয়ই, চলো বনফুল মিষ্টির দোকানে যাই, বাবার পছন্দের মিষ্টি কিনতে হবে। হঠাৎ আমার চোখ আটকে গেল কিছু দূর দাঁড়িয়ে থাকা একটা কালো রঙের BMW গাড়ির দিকে। এটা সেই গাড়িটা না?
সকালে আমার গাড়ির সাথে ধাক্কা লেগেছিল? হ্যাঁ, এটা সেই গাড়িটাই। ওই তো লোকটা দাঁড়িয়ে আছে আর আমাদের গাড়ির দিকে তাকিয়ে আছে। সে কি আমার পিছু করছে? কিন্তু কেন? তারপর দাদুর গাড়ি ছেড়ে দিল। এক সময় মিষ্টির দোকানের সামনে এসে গাড়ি থামলো। সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমি তখনও ওই লোকটার কথা ভেবে যাচ্ছি। আমি গাড়ি থেকে নামছি না দেখে বলল, কি হলো খুকুমণি, নামবে না? সে কখন মিষ্টির দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছি। তুমি না মিষ্টি কিনবে? কি ব্যাপার বলো তো, এত গম্ভীরভাবে কি ভাবছো? দাদুর কথায় আমার সম্বিত ফিরে পেয়ে বললাম, কিছু না, তুমি বসো, আমি আসছি। এই বলে আমি মিষ্টির দোকান থেকে বাবার পছন্দের মিষ্টি কিনে আবার গাড়িতে এসে বসি। তারপর দাদু গাড়ি ছেড়ে দিল। আমি গাড়িতে বসে এদিক ওদিক দেখতে থাকি, সকালের লোকটা কোনো আবার পিছু নিয়েছে কিনা। দেখি রাস্তার ওই পারে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর আমাদের গাড়ির দিকে তাকিয়ে আছে। এবার আমার মনে মনে ভয় হতে লাগলো। লোকটা কেন আমার পিছু নিয়েছে? মতলব কি? জানি না ওর মতলব কি, কিন্তু আমার বারবার ওর কথা মনে পড়ছে। ওর চেহারাটা চোখের উপর ভাসছে। তাহলে কি ধুর, আমি কি থেকে কি ভাবছি? ও যদি আমার পিছু পিছু বাড়িতে চলে আসে তখন কি হবে? দেখা যাবে তখন। বৃষ্টির কারণে রাস্তায় অনেক পানি হয়েছে, তাই আমাদের বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। বাড়ির সামনে আসতেই দেখি অনেক মানুষ ভিড় জমিয়েছে আমাদের বাড়িতে। পুলিশের গাড়ি, মিডিয়া, আরও অনেক মানুষ আছে। ব্যাপারটা কি? এত লোক কি করছে এখানে? হঠাৎ দেখি সকালের লোকটার গাড়ি আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মনে হয় আমার নামে নালিশ করতে এসেছে। আমিও কিছু না বুঝে সোজা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। দেখি বাবা চেঁচিয়ে কথা বলছে। একদিনে বাবার চেহারাটার অনেক বয়স বেড়ে গেছে, একদম চেনা যাচ্ছে না। বাবার কথা শুনে বুঝতে পারলাম কি হয়েছে। আসলে লোকটা বাবার পার্টনার। বিশ্বাস করে বাবা তার সাথে বিজনেস করেছিল, কিন্তু লোকটা বাবাকে ধোঁকা দিয়েছে। তার সাথে আমাদের ম্যানেজারও হাত মিলিয়েছিল। বাবা খুব ভেঙে পড়েছে। যে মিডিয়া এক সময় বাবার গুণগান করত, তারা এখন বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তা দেখে বাবা একদম ভেঙে পড়েছে। বাবার সব কিছু কেড়ে নিয়েছে। আর শুধু এই বাড়ি 10% শেয়ার আছে বাবার। আমাকে দেখে লোকটা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমি মিডিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। এমন সময় লোকটা আমাকে বলল, এই যে শুনছেন, আপনাকে বলছি, আপনার নাম কি? বাবা লক্ষ্য করলো ব্যাপারটা, তাই রাগিত সুরে আমাকে বলল, কি রে রিয়া, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? উপরে যা, এখানে তোর কোনো কাজ নেই। বাবার কথা মতো আমি উপরে চলে আসার সময় শুনতে পেলাম লোকটা বাবাকে বলছে, এটা আপনার মেয়ে? আগে তো জানতাম না। বাবা বলল, দেখো আকাশ, তোমার আমার মাঝে যা হয়েছে তাতে ওর কোনো হাত নেই। দয়া করে ওকে এর মাঝে টেনে এনো না। আমি তখন ওখানে দাঁড়িয়ে ওদের কথা শুনছি। আকাশ মৃদু হেসে বলল, দেখুন, আপনার মেয়েকে আমি চিনতাম না, এখন পরিচয়টা আপনার মাধ্যমেই হলো। এতদিন আমার চোখের আড়ালে ছিল, তাই বেঁচে গেছে। আপনি তো খুব ভালো করেই জানেন, যে জিনিস আমার চোখের সামনে পড়ে যায় আর সেটা যদি আমার ভালো লাগে, তাহলে আমি যে কোনোভাবেই হোক পেয়ে ছাড়ি। আজ সকালে আপনার মেয়ের সাথে আমার প্রথম দেখা, তখন আমি ঘুণাক্ষরেও জানতাম না এটা আপনারই মেয়ে। এখন যখন জানতে পেরেছি, তাহলে আর কি? বাবা বললেন, আমার 10% শেয়ার তুমি যদি চাও নিয়ে নাও, আমি কোনো বাধা দেব না, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। ও আমার বাঁচার একমাত্র অবলম্বন। মা মরা একমাত্র মেয়ে আমার। ওর কিছু হলে আমি বাঁচব না। বাবার মুখে এ কথা শুনে আকাশ বলল, তাহলে তো ভালোই হলো। আপনার কথায় এটা বোঝা যাচ্ছে আপনার প্রাণভ্রমরা আপনার মেয়ের মাঝে আছে। আপনাকে দুর্বল করার জন্য আপনার মেয়েকে আমার চাই। আর এমনিতেও ওকে আমার পছন্দ হয়েছে। আকাশ চৌধুরীর নজরে আপনার মেয়ে পড়েছে, সেটা তো আপনার মেয়ের কপালের ভাগ্য। সামলে রাখবেন। এই বলে সেদিনের মতো আকাশ চৌধুরী চলে গেল। আমি দোতলার সিঁড়ির কাছে দাঁড়িয়ে সব শুনেছি। সোজা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর বাবা এসে বললেন, তোমাকে কিছু কথা বলার আছে, মন দিয়ে শোনো। এর আগে বাবা কখনো আমার সাথে এমন করে কথা বলেনি। আজ আমার রেজাল্ট বের হয়েছে, বাবা একবারও দেখতেও চাইল না। বাবার চেহারা দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। বাবার মুখে রাগ, চিন্তা এবং গম্ভীর ভাব মিশ্রিত হয়ে অন্যরকম দেখাচ্ছে। আমি ভয়ে মাথা নিচু করে নিলাম। বাবা বললেন, আমি তোমার বিয়ে ঠিক করেছি আমার বন্ধুর ছেলের সাথে। তুমি চেনো তাকে, নাম আরিফ ইসলাম। বাবার বিজনেস দেখাশোনা করে।
আশা করি তোমার কোনো আপত্তি নেই। আমি বাবার কথা শুনে অবাক হয়ে গেলাম। এ কি বলছে বাবা? আমি বললাম, বাবা তুমি বলেছ আমার রেজাল্ট ভালো হলে আমাকে আরও পড়তে দেবে, তাহলে এখন তুমি? আমার কথা শেষ হতে দিল না। বাবা রাগিত সুরে বলল, আমার কিছু দেখার বা শোনার ইচ্ছে নেই। তোমার বিয়ে আরিফের সাথেই হবে, তার তৈয়ারি করো। আগামী পরশু তোমার বিয়ে, মনে থাকে যেন। এই বলে বাবা চলে গেলেন। আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার মতের কোনো দাম নেই? একবার জিজ্ঞেস করলো না আমি কি চাই? সারাদিন কিছু না খেয়ে নিজেকে রুমে বন্দি করে রাখলাম। মিনতি দিদি কয়েকবার খাবারের জন্য ডেকে গেছে, আমি খাবো না বলে জানিয়ে দিয়েছি। রাত তখন 8টা বাজে। হঠাৎ আমার ফোন বেজে ওঠে। অচেনা নাম্বার দেখে আমি রিসিভ করি না। ফোন বেজে কেটে গেল। কিছুক্ষণ পর আবার বেজে ওঠে। আমি ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে বলে উঠল, কেমন আছো মাই লাভ? কথাটা শুনে কিছুক্ষণের জন্য আমার বাকশক্তি হারিয়ে গেল। এই লোকটা আমার নাম্বার কোথায় পেল? আর এত রাতে কেনই বা ফোন করলো? কিছু বুঝতে পারছি না। আমি কোনো কথা বলছি না দেখে আকাশ বলল, কি হলো মাই লাভ? চুপ করে আছো কেন? আমাকে কি তোমার এতটাই অপছন্দ? আমি বলে উঠলাম, না না, তেমনটা নয়, আপনি ভুল ভাবছেন। আকাশ বলল, যাক, অন্তত এটা বিশ্বাস করতে পারলাম আমি তোমার পছন্দের। শুনলাম তোমার বাবা নাকি তার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছে। আমি অবাক হয়ে বললাম, আপনি কি করে জানলেন? আকাশ বলল, কি করে জেনেছে সেটা বড় কথা নয়, এই বিয়েতে কি তোমার মত আছে? আমি বললাম, হ্যাঁ আমার মত আছে, আগামী পরশু আমার বিয়ে। আকাশ মৃদু হেসে বলল, মানুষ 1 সেকেন্ড বাঁচবে কি না সেটাই বিশ্বাস নেই, পরশু তোমার বিয়ে হবে সেটা শিওর হলে কি করে? আমি বললাম, আমি এটা বুঝতে পারছি না, বিয়েটা আমার, আপনার এত মাথা ব্যথা কেন? আকাশ বলল, ভুল করছো, তুমি খুব ভালো করেই জানো তোমাকে আমার পছন্দ। আকাশ চৌধুরী যে জিনিস একবার পছন্দ করে মন থেকে চায় সেটা যে করেই হোক আদায় করে। আরেকটা কথা, সকাল থেকে এই পর্যন্ত কিছুই খাওনি কেন? আর কিসের জন্য কাঁদছিলে? ওর কথা শুনে আমি রীতিমতো অবাক। ও কি করে জানলো আমি সকাল থেকে কিছু খাইনি আর আমি কান্না করছি? আমি বললাম, 1 মিনিট, আপনি কি আমার উপর নজর রাখছেন? এ কথা বলে আমি জানলার পাশে দাঁড়িয়ে বাইরে দেখছি। আকাশ বলল, জানলার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, তার চেয়ে ভালো বসে পড়ো। তুমি যে আমার মাই লাভ, তোমার ব্যাপারে এমনি আমি সব কিছু জেনে যাই। এখন লক্ষ্মী মেয়ের মতো উঠে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। ও, আরেকটা কথা, আমি যেভাবে বলবো সেভাবেই চলবে, তাহলে কোনো সমস্যা হবে না। কাল নিশ্চয়ই বিয়ের শপিং করতে যাবে। লাল কালারের বেনারসি কিনবে, কারণ লাল কালার আমার খুব পছন্দের। ঘুমিয়ে পড়ো, গুড নাইট মাই লাভ। এই বলে আকাশ ফোন কেটে দিল। আমাকে কিছু বলার সুযোগও দিল না। ওর কথায় আমি অবাক হয়ে আছি। আমার বিয়ের কথা আমি আর বাবা ছাড়া আর কেউ জানে না, তাহলে আকাশ কিভাবে জানলো? আমি সকাল থেকে খাইনি, কান্না করছি, এসব কিভাবে জানলো? আর আমি জানলা দিয়ে দেখছি সেটাও কিভাবে বুঝলো? তারপর আমি আর কিছুক্ষণ ওভাবে বসে থেকে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর রুমে এসে ঘুম আসছে না দেখে একটা বই নিয়ে বসলাম। আধা ঘন্টা ধরে বই পড়ছি। হঠাৎ দেখি হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকলো। মেসেজ ঢোকার সাথে সাথে ফোনটার টোন বেজে উঠল। আমি মেসেজটা চেক করে আরও অবাক হয়ে গেলাম। মেসেজটা আকাশ পাঠিয়েছে। তাতে লিখেছে, হ্যালো মাই লাভ, কেমন আছো? আমার কথা মতো রাতে খাবারের জন্য ধন্যবাদ, কিন্তু এখন তুমি কি করছো? ঘুম না গিয়ে বই পড়ছো? ঘুমিয়ে পড়ো, সেটার তোমার শরীরের জন্য ভালো। এই 2 দিন তোমার হাতে সময় আছে নিজেকে নিজের মতো করে উপভোগ করা। বিয়ের পর হয়তো তুমি সেই সুযোগটা আর পাবে না। এখন বইটা বন্ধ করে লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো। গুড নাইট মাই লাভ। মেসেজটা পড়ে আমি আরও অবাক হয়ে গেলাম। আমার প্রতিটা পদক্ষেপ নজর রেখেছে, কিন্তু কিভাবে কিছুই বুঝতে পারছি না। জানি না কি মনে হতে বইটা বন্ধ করে রেখে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি হোয়াটসঅ্যাপে আরেকটা মেসেজ এসেছে। আমি মেসেজটা পড়ছি। গুড মর্নিং মাই লাভ, কেমন আছো? অসংখ্য ধন্যবাদ আমার কথা মতো রাতে ঘুমিয়ে যাওয়ার জন্য। এভাবে আমার কথা মতো চলো, তাহলে জীবনে ভালো করে উপভোগ করতে পারবে। আমার কথার অবাধ্য হবে এমন চিন্তাধারা কখনো মাথায় এনো না। আরেকবার মনে করিয়ে দিচ্ছি, বিয়ের শাড়ি লাল বেনারসি হবে, মনে থাকে যেন। লাল আমার ফেভারিট কালার।
বাই মাই লাভ। মেসেজটা পড়ে খাটের উপর বসে পড়লাম। কিছুই বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। ব্যাপারটা বাবাকে জানানো উচিত। মনে মনে স্থির করলাম বাবাকে বলবো, কিন্তু আবার ভাবলাম এমনিতে বাবা অনেক টেনশনে আছে, এখন আমার কথা শুনে আরও ভেঙে পড়বে। তাই আমি বলবো না ভেবে সিদ্ধান্ত নিলাম। এটাই আমার সবচাইতে বড় ভুল ছিল। বাবাকে যদি তখনই বলে দিতাম, তিনি নিশ্চয়ই ব্যাপারটা সামলে নিতেন। না বলার কারণে আজ পর্যন্ত পস্তাচ্ছি। সকাল 10টায় শপিং করার জন্য বাবার পরিচিত বন্ধুর দোকানে গেলাম। ওখানে গিয়ে আরেক কাণ্ড। আমি যাওয়ার আগে কে যেন এসে আমার জন্য বিয়ের শাড়ি পছন্দ করে সাইড করে রেখে গেছে। আঙ্কেল বললেন, তুমি আসার কথা, তাহলে তোমার আগে কে এসেছিল? দোকানে এক স্টাফকে ডেকে জিজ্ঞেস করলেন যে এসেছিল তার কোনো অ্যাড্রেস লেখা হয়েছে কি না। স্টাফ ছেলেটি বলল, লোকটি ম্যাডামের নাম বলে শাড়ি চয়েস করে রেখে চলে গেছেন। অ্যাড্রেস জিজ্ঞেস করতেই বললেন ওনার বাবার অফিস থেকে এসেছেন। আমি বললাম, হয়তো বাবা ওনার কোনো কর্মচারীকে পাঠিয়েছেন শাড়ি পছন্দ করার জন্য। আপনি একটা কাজ করুন, শাড়িগুলো আমাকে দেখান। তারপর স্টাফ ছেলেটা বাছাই করা শাড়িগুলো আমার সামনে নিয়ে এসে রাখলো। শাড়িগুলো দেখে আমি হাঁ হয়ে আছি। এত সুন্দর শাড়ি আমি নিজেও কোনো দিন পছন্দ করতে পারতাম না। মানতে হয় লোকটার পছন্দ আছে। একটা শাড়ি দেখার মতো। আমার থেকে বেশি আঙ্কেল অবাক হয়ে গেলেন। শাড়িগুলো দেখে তিনি বললেন, ওয়াও, যে পছন্দ করেছে তার চয়েস আছে বলা যায়। আমি একজন দোকানদার হয়েও এত সুন্দর শাড়ি পছন্দ করতে পারতাম না। মামুনি, তোমার পছন্দ হয়েছে? আমি বললাম, আঙ্কেল, সবগুলো শাড়ি প্যাক করে দিন। শাড়িগুলো আমার খুব পছন্দ হয়। যে আমার শাড়িগুলো পছন্দ করেছে তাকে ধন্যবাদ জানাবো সময় করে। তারপর আমি সবগুলো শাড়ি নিয়ে চলে এলাম। বাসায় এসে ভাবতে লাগলাম, আর মাত্র আজকের দিন আছে, কাল আমার বিয়ে। এমন সময় আকাশ ফোন করলো। আমি নাম্বার দেখে রিসিভ করলাম না। কেনই বা কথা বলবো, আজ বাদে কাল আমার বিয়ে। অন্যের ঘরে চলে যাব, ওর সাথে কথা বলে মায়া বাড়িয়ে কোনো লাভ নেই। তাই ফোনে রিং হয়েই যাচ্ছে, আমি ফোন রিসিভ করছি না। এভাবে অনেকক্ষণ ধরে ফোন বেজেই চলছে। ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। প্রায় আধা ঘন্টা পর বেরিয়ে দেখি এখনও রিং হয়ে চলছে। এক প্রকার অধৈর্য হয়ে ফোনটা রিসিভ করলাম। আমি কিছু বলার আগে ওই প্রান্ত থেকে আকাশ গম্ভীর সুরে বলে উঠল, হ্যালো মাই লাভ। সেই কখন থেকে ফোন করছি, আমার ফোন রিসিভ না করার দুঃসাহস কোত্থেকে পেলে? আমি বললাম, 1 মিনিট, আপনার সমস্যা কি? ফোন রিসিভ না করার মানে কি বুঝতে পারছেন না? আমার আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই, তারপরও সেই কখন থেকে ফোন করেই যাচ্ছেন। আপনার মতলব কি? কি চান আপনি? আকাশ গম্ভীর এবং